রাস্তায় মারামারি হবে তাই এখানে এই আওয়াজ আছে? হ্যাঁ মাইকে আগের মতোই আছে। মাইকের আওয়াজ আছে রে মাইক আছে কি? লাগবে না দীর্ঘদিন পর এলেন, 5 মিনিটে শেষ করুন, বলুন। দীর্ঘদিন পর এলেন, শ্রমিকদের সঙ্গে বসলেন, সাংগঠনিক বৈঠক, গতকাল অমিত শাহের সঙ্গেও বৈঠকে ছিলেন। হ্যাঁ, তো আমাকে গতকাল ডাকা হয়েছিল সাংগঠনিক বৈঠক, নির্বাচনী প্রস্তুতি মাননীয় অমিত শাহ ছিলেন। তিনি আমাকে বলে গেছেন লাগুন লাগতে হবে, সভাপতির ইচ্ছা ছিল। আজকে এলাম আমার সঙ্গে কথা বলতে, অনেক কমিটিগুলো তৈরি হয়েছে, আমি তো জানি না, সে ব্যাপারে একটু কথাবার্তা বললাম। আর ওনার কি ইচ্ছা আছে আমাকে নিয়ে সেটাও জানতে চাইলাম। আর কিছু পরিস্থিতি নিয়ে আলোচনা হলো, কোন জেলায় কি আছে, আগামী দিনে কাজের যে প্ল্যানিং হবে সেটা উনি যেরকম বলবেন আর সেভাবেই হবে। নির্দিষ্ট কোনো দায়িত্ব আপনাকে দেওয়া, কাজের দায়িত্ব এখন কিছু হয়নি, আগামী দিনে হয়তো আরো স্টেট কমিটি হয়নি, হয়ে গেলে আমার মনে হয় কাজ যে এগিয়ে যাবে, তখন নির্বাচনের বিভিন্ন রকম কি হবে আমি জানি না। আমি বলেছি আমি পুরো সময় আছি এখন। রাজ্যবিজেপি সভাপতি বলছেন দিলীপ ঘোষ চিরকালই ছিলেন, আছেন, থাকবেন। মাঠ জুড়ে খেলানো হবে দিলীপ ঘোষকে, মাঠ জুড়ে খেলার জন্য প্রস্তুত দিলীপ ঘোষ। এবং আপনি রণকৌশল তৈরি করছিলেন, রূপরেখা তৈরি করছিলেন। আপনারা জানেন আমি প্রায় 6 বছর রাজ্য সভাপতি ছিলাম, তারপরে কেন্দ্রীয় দায়িত্বে ছিলাম, তখন কাজ করেছি। আর পার্টি যেরকম চাইবে সেরকমই হয়, একটা টিম থাকে, তারা বসে প্ল্যানিং করেন, সবার জন্য কাজ ঠিক করেন। তো আমি সেভাবেই আজকেও রাজ্য সভাপতিকে বললাম যে আপনি যেরকম বলবেন আমি আপনার জন্য সবসময় থাকবো। না এই কদিন ইনঅ্যাক্টিভ কেন ছিলেন সেই প্রশ্নের উত্তরে রাজ্য সভাপতি বলছেন, না আমাদের প্রশ্ন বলছেন যে এতদিন দিলীপ দা বাড়িতে রূপরেখা তৈরি করছিল, ব্লুপ্রিন্ট তৈরি করছিলেন এতদিন, কিভাবে লড়াই করবেন। তারপরে সঠিক সময় ময়দানে নামলেন না, এটাই সময় ছিল আসল সময়। অভিষেক বর্মন এই ধারণা পার্টির যখন প্রয়োজন আছে তখন আমি 13 তারিখে আপনি শ্রমিকরা একসঙ্গে দুর্গাপুরে সভা করছেন। দুর্গাপুরের এমএলএ লক্ষণগড়ে কালকে এসেছিলেন, তিনি বলেছিলেন যে আমার ওখানে একটা সভা করতে হবে, তো মাননীয় শ্রমিকরা তাকে সময় দিয়েছেন। তো উনি আমাকে বললেন যে আপনিও থাকুন সঙ্গে, হয়তো আমি তার সঙ্গে থাকবো সেদিন। মাঠ জুড়ে তো খেলবেন, নির্দিষ্ট করে কিছু দায়িত্ব আপনার না, কাছে এখন আছে? নির্দিষ্ট নেই। প্ল্যানিং হচ্ছে, আগে তো সভা সমিতি হবে, কারণ কি আমাদের এখানে পরীক্ষার জন্য মাইক বন্ধ হয়ে যায়, তো প্রায় ফেব্রুয়ারি মাসটা 1 থেকে 23 অব্দি পুরো বন্ধই থাকবে সভা। সেজন্য প্রাথমিকভাবে কিছু সভা তো জানুয়ারিতে করে নিতেই হবে, নির্বাচনের একটা প্রস্তুতি হিসাবে হাওয়া তোলার ব্যাপার আছে। তো সভাপতি আছেন, আমাদের বিরোধী নেতা আছেন, প্রাক্তন সভাপতি মন্ত্রী সুকান্ত আছেন, তার মধ্যে আমাকে উনি যুক্ত করেন, আমি সঙ্গে থাকবো। দিলীপ দা যারা এতদিন ধরে বলছিল দিলীপ ঘোষ তৃণমূলে যাবেন, তাদেরকে কি উত্তর আজকের দিনে? নতুন কল্পনা করে একটা কিছু বলুন, আমি আর কি বলবো। তবে আপনি আপনার তরফে কোনো কিছু না, এই ব্যাপারে কারণ আমি আপনার কিছু- দীর্ঘ অভিজ্ঞতা এবং 6 বছর আপনি রাজ্য সভাপতিও ছিলেন, কিভাবে লড়াই করবেন আপনার কি কি শুনলেন আর কি? সেই ব্যাপারে বর্তমান মন্ত্রী আছেন, সব মিলিয়ে কাজ হবে, তার জন্য কেন্দ্রীয় নেতারা আসছেন, এখানকার যে টিম আছে তারা অবশ্যই প্ল্যানিং করছেন, আমিও সেই টিমের মধ্যেই থাকবো। আর যখন যখন যেরকম কাজের গতি প্রগতি হবে আর আমাকে যা বলা হবে আমি সেটাই করবো। এছাড়া 2026 থেকে আপনি প্রার্থী হিসেবে দেখতে পাবো? সেটাও পার্টি ঠিক করবে, যদি বলে আমি প্রার্থী হব, কারণ এর আগে 3 বার হয়েছে। যে নব্য এবং আদি নব্য দ্বন্দ্বে বিজেপি বিশ্বাস করে না, আজকেও আপনার মুখে আদি এবং নব্য দ্বন্দ্ব উঠে এলো, মানে কথা বলতে দ্বন্দ্বের প্রশ্ন নেই, পার্টি চলতে থাকলে লোক আসতে থাকবে, চলেও যায় কিছু কিছু লোক, এটা আমরা দেখছি। পশ্চিমবাংলাটা বোধহয় বেশি হয়, ইলেকশন এলে একটু এই ধরনের অদলা বদলি বেশি হয়, যেমন কিছুদিন আগে আইপিএল এর টিম নতুন করে তৈরি হলো, মাইনাস প্লাস হয়, তো রাজনীতিও তাই হয়। সেরকম নতুন লোক এলে কি হয়, তাকে এই পার্টির কালচার শিখতে হয়, সংস্কৃতি, কার্যপদ্ধতি, তো প্রত্যেক পার্টির কিছু আলাদা থাকে, তাদেরকে সম্পৃক্ত করে এগোতে হয় ধীরে ধীরে। সেই জায়গায় কি কোনো একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছিল, এই নতুন যারা এসেছেন তারা দিলীপ ঘোষকে বুঝতে একটু অসুবিধা হচ্ছিল, যে কারণে একটা দ্বন্দ্ব আমার মনে হয় না সেরকম। পার্টি আমাকে বুঝলেই হলো, আমাকে বুঝতে পারছে না পারছে, কাউকে বোঝাবার দায়িত্ব আমার নেই, যে যেমন করে বোঝে, সব জিনিস তো একরকম বোঝে না সবাই। দিলীপ দা রণকৌশল তৈরির জন্য আমরা জানি যে প্রাক্তন সভাপতি হিসেবে রাহুল সিনহা, সুকান্ত মজুমদার তারা নিয়মিত পার্টি অফিসে আসেন, সেই জায়গাটা
কোন একটা কারণে গত কয়েক মাস আপনাকে এই রাজ্য দপ্তরের সেবায় দেখা যায়নি। আপনি পার্টি অফিসে এলে রণকৌশল করে সবাই এমন হয়, চাও খাই কিন্তু আমি তো আপনারা জানেন যে আমি এই ধরনের মিটিং এ কম থাকি। আগেও থাকতাম, আমাদের টিম ছিল, তখন সুব্রত চ্যাটার্জি ছিলেন এর আগে ইলেকশন, তারা প্ল্যানিং করতেন, আমার সহায়তা থাকতো, আমার মতামত দিতেন। আমি মাঠে ঘাটে লড়াই করেছি, সাধারণ মানুষের মধ্যে গেছি, যেখানে বিজেপির কোনো ঝান্ডা ছিল না সেখানে গেছি, যেখানে বিজেপিকে ঢুকতে দেওয়া হতো না সেখানে গেছি। আর এইভাবে পার্টির বিস্তার হয়েছে। তো দুটোই চলবে। আমাদের পার্টির এখন অনেক অভিজ্ঞ নেতা আছেন যারা নবকৌশল তৈরি করতে পারেন, অনেকে রাজনীতি করছেন, তারা সবাই মিলে করবেন। দাদা, আপনি যখন রণকৌশল তৈরি করছিলেন এবং এখন পার্টি যে অবস্থা দাঁড়িয়ে আছে, কোন অবস্থা দাঁড়িয়ে আছে, মানে পার্টির অবস্থান? আগে যে পার্টির কোলেবর বেড়েছে, অনেক লোক বেড়েছে, হয়তো মাঝখানে রেজাল্ট কিছু গত নির্বাচনে লোকসভাতে আমাদের রেজাল্ট ভালো হয়নি, 8টা সিট হারিয়েছি আমরা, সেজন্য অনেকে ভাবছি বিজেপি কি হয়ে গেল। বাকি পার্টিগুলো দেখুন না, মমতা ব্যানার্জি আর কি ক্ষমতায় আছে, তিনি কত বছর ধরে লড়াই করতে করতে জিতেছেন, কোথায় ছিল তিনি? তখন বিরোধী দলের এতগুলো সিটই পাননি, ক্ষমতায় আছেন। তো হয় পরিস্থিতির কারণে, বিভিন্ন কারণে এখন সারা ভারতবর্ষে বিজেপি আছে, বিভিন্ন পরিস্থিতি জেতার অভিজ্ঞতা আছে। আর সেই কেন্দ্রীয় নেতারা এখানেও নির্বাচন পরিচালনা করবেন আমাদের সামনে থেকে। তো সেই জন্য লড়াইটা এবার একটু অন্য দিতে হবে। দিলীপদা, যেভাবে শ্রমিক ভট্টাচ আপনাকে দুর্গাপুরের মিটিং এ যেতে বলেছে, শুভেন্দু অধিকারী যদি আপনাকে মিটিং এ ডাকে জনসভায়, আপনি যাবেন? সবাই তাতে যাবো, উনি আমাদের নেতা, সুকান্ত দা আছেন, বা তাদের ছাড়াও আমি একাধিক জায়গায় যাব। কারণ কি, এই যে আমাদের 294টা সিট আছে, সব জায়গায় যদি সব মানুষের কাছে পৌঁছতে হয়, তাহলে আমাদের সবাইকে যেতে হবে। এক জায়গায় 4 জন মিলে সভা করে তো আমরা কভার করতে পারবো না। আর সেই জন্য আমাদেরকে আলাদা আলাদাও সভা করতে হবে, একসঙ্গেও করতে হবে। এটা আগামী দিনে বোঝা যাবে কি হবে। খালি 13 তারিখ না, তার আগে পরেও সভা করতে পারি আমরা একাধিকবার। কিন্তু আপনি বললেন যে দল যদি চায় তাহলে আপনি প্রার্থী হতে প্রস্তুত। আপনি তো খড়গপুরের প্রাক্তন বিধায়ক, যদি খড়গপুর আসনে আপনাকে দল বলে যে লড়াই করার জন্য, আপনি প্রস্তুত আছেন? আমি লড়েছি 2 বার, আর দল আমাকে বলেছিল কোথায়, আমি চয়েস বলেছিলাম, জিতেছিলাম। এবারে যদি মনে হয় দল আমাকে লড়ালে দলের লাভ হবে, তো আমাকে যদি বলেন আমি নিশ্চয়ই লড়বো। দিলীপদা, 8 মাসের এই পিরিয়ডে আমরা দেখলাম যে দলের সাধারণ কর্মীরা, কিছু দলের কর্মীরা যারা আপনার একসময় শক্তি ছিল, তাদের কাছে অনেক জায়গায় আপনাকে বিভিন্ন রকম ভাবে হেনস্থার শিকার হতে হয়েছে, আপনাকে স্লোগান শুনতে হয়েছে, বিক্ষোভের মুখে করতে হয়েছে। সেই কর্মীদের আজকের দিনে দাঁড়িয়ে কি বলবেন? কারণ তারাই তো আপনার পার্টির তলা কর্মীরা, তারা আমাকে কখনো বিক্ষোভ দেখায়নি, আমাদের পার্টির কাউকেও দেখায় না। হ্যাঁ, বললাম না, বিশেষ পরিস্থিতিতে কিছু লোক বাইরে থেকে এসে তারা ওই কালচারে বিশ্বাস, গো ব্যাগ, কালো পতাকা, কখন কাকে দেখাতে হয় তারা ভুলে অভ্যাস হয়ে গেছে। সেরকম কিছু লোক করেছে, তো তারা ঠিক করেছে কি ভুল করেছে, তারা কি করে, এটা ওদের ব্যাপার। আমার কোনো টিএমসি লোকের আমরা চিরদিন দেখাতো, সেখান থেকে কিছু লোক ঢুকে পড়েছে, তাদের সেই অভ্যাস হয়ে গেছে। তো তারা ঠিক করবে, বিজেপির কালচার মেনে নেবে, এখানে থাকবে কি থাকবে না, কোথায় যাবে, তাদের সমস্যা। দিলীপ ঘোষের এটা কোনো সমস্যা না। বাংলার বিজেপির রাজনীতিতে আপনাকে যদি আমরা আদি নেতা হিসেবে ধরি, তাহলে অনেক দল বদলে বাংলার বিজেপিতে শীর্ষ ক্ষমতায় থাকা নেতারা আজকের দিনে দাঁড়িয়ে নতুন করে তারা প্রমাণ করার চেষ্টা করছেন যে আমি বিজেপিরই লোক, আমি আপনাদেরই লোক। আমরা বিভিন্ন জায়গায় বলে কিছু নয়, আমি 10 বছর আগে এসেছি, কেউ 12 বছর আগে এসছে, কেউ 8 বছর 7 বছর আগে এসছে। কে আদি, কে অনন্ত? আদি তো অনেক, আর আমার চেয়ে অনেক বছর পুরনো। আমাদের মাননীয় শ্রমিক দা আমার চেয়ে অনেক বছর আগে থেকে বিজেপি রয়েছে, তিনি আদি। তো পার্টির পরিস্থিতি অনুযায়ী কাউকে দায়িত্ব দেয়, কিন্তু আমরা সবাই আদলের কর্মী। তো যারা এসছেন তাদেরও দায়িত্ব আছে যে পার্টির সংস্কৃতির সঙ্গে মিলে গিয়ে নিজেকে বিজেপি হিসেবে প্রমাণিত করা ব্যবহারের মাধ্যমে। আর সেটা অনেকেই করছেন, করেছেন, অনেক লোক এসছে, বিজেপি ছিল কোথায়, তো তারা তো বিজেপি, তারাই তো বিজেপি হিসাবে নেতৃত্ব দিচ্ছেন। সিদ্ধান্ত ছিল এটাকে আজকে আপনি যাদের সাথে বৈঠক করলেন, আপনার লোকসভায় আসন বদল, সে আসন বদল একটি ভুল সিদ্ধান্ত ছিল, এটা আপনাকে আপনি একাধিকবার বলেছেন, এটা আজকে তাদেরকে জানিয়েছেন? জানাবার কিছু নেই, আমি কাউকে জানাতে চাইনি। তখন আমার রিয়েকশন বলেছিলাম, আর কি হয়েছিল সেটাও বলেছিলাম। তো সেজন্য পার্টি হয়তো জানে, রিয়েলাইজ করেছে। দাদা, যদি আপনাকে 2026-এ প্রার্থী করা হয় আর আপনার পছন্দ মতো জায়গায় যদি না প্রার্থী করা, তাহলে কি আপনি লড়বেন? পার্টি কি বলে, দিলীপদা, মাসির গম বেরোলে মেসো বললো কি মাসি বললো ভেবে গেল, আপনি গম বেরো। দিলীপদা, এই 8 মাসের পেছনে আপনি নির্বাচনের পর বলেছিলেন রাজনীতিতে কাটি লবিবাজি কথাটা বারবার উঠে এসেছে। আজকের দিনে দাঁড়িয়ে আপনি কি বিশ্বাস করছেন এই কথাটা? আবার কার্তিক রাজনীতি চলে না, পাশে যে ক্ষমতায় আছে পার্টি, তাকে দেখুন না, 2 মহামন্ত্রীর কি ঝগড়া,
তাদের ডায়লগ শুনে নিন কি বলেছে। আমাদের পার্টিতে সেই অবস্থা যায় না, তাই তো মারপ্যাচ হবেই। দাদা, দিলীপ ঘোষকে ঘিরে এতদিন ধরে যে সমস্ত ইস্যুগুলো নিয়ে ঘরে বাইরে তর্ক বিতর্ক, আজকে সমীর ভট্টাচার্য বলছেন সেই চ্যাপ্টার ক্লোজ। দিলীপ ঘোষ কি বলছেন? ঠিক আছে, প্রেসিডেন্ট কথাই আমাদের পার্টিতে শেষ কথা। উনি যেটা বলেন ক্লোজ তো ক্লোজ, তারা মেরে দিলাম আমরা বাস। আবহে যেভাবে কাজ করছে বঙ্গ বিজেপি, তাতে কোথাও একটা ছন্দ বদলানো দরকার। আপনি এসআইআর এর কাজ যেটা পার্টির কাজ ছিল সেটা প্রায় হয়ে গেছে, এখন বিরোধীরা করছেন। কিন্তু যেটা আমরা বলেছিলাম যে প্রায় 1.5 কোটির কাছাকাছি ভুয়ো ভোটার আছে, নাম বাদ যাবে, সেটা প্রায় কাছাকাছি 58-59 লক্ষ তো প্রথমেই ফর্মই ফেরত আসে, নাম বাদ যাবে। এরপরে যে ফর্মগুলো এসেছে একাধিক জায়গায় নাম ডাক জিজ্ঞেস করছে আপনি কোথায় ভোটার থাকতে চান, কারো কাছে এসএমএস মেসেজও আসছে যে প্রায় 1.38 লক্ষ আরো নাম এরকম এসেছে যাদেরকে ডাকা আর বাড়তেও পারে। তো আমার মনে হয় সেখান থেকে কিছু ছাঁট বেরোবে। তো আমাদের বক্তব্যের দিকেই যাচ্ছে পরিস্থিতি। এখন টিএমসি যে বলছিল কি হলো, কিছুই তো হলো না, কি হলো বোঝা যাচ্ছে না। তাদের মহামন্ত্রী দিল্লিতে দাঁড়িয়ে রাজপথে যেমন চিৎকার করছিলেন কালকে, বোঝা যাচ্ছে আগুন লেগেছে। মমতা ব্যানার্জি এখনো চিৎকার করছেন সকাল বিকাল, এই করে দেবো তাই করে দেবো দেখে নেবো। কেন? ঠান্ডা মাথায় বসুন না, ঠান্ডা ঠান্ডা কুল কুল। আমি তো বলছি টিএমসি কে এইভাবে দেখতে চাই আমরা, কিন্তু সম্ভব নাই, কারণ আগুন লেগে গেছে। এই যে 1.5 কোটি নাম যদি বাইনাস হয় তো টিএমসি থাকবে কোথায়? আর এটা সত্য কথা, তথ্যই তার প্রমাণ দিচ্ছে। সামগ্রিকভাবে কর্মীদের কি বার্তা দেবেন? বিজেপি কর্মীদের কি বার্তা দেবেন? সামগ্রিকভাবে যা পরিস্থিতি, কর্মীদের কি? বিজেপির কর্মীরা যে লড়াই করে পার্টিকে এত এগিয়ে নিয়ে এসছেন, সেটাকে মানুষ স্বীকৃতি দিয়েছে। আগামী নির্বাচনে তাদের কাজের ফল করবে, তারা যে উৎসাহে কাজ করছেন সেটাই করবে। দিলীপ দা, আপনাদের ইডিওলজি বা আপনার দলের যে রাজনৈতিক আন্দোলন, তার জন্যই আজ তৃণমূল কংগ্রেস মন্দিরের রাজনীতিতে ফিরতে বাধ্য হয়েছে। এরপরে যদি কোনো বড় মন্দিরের উদ্বোধনে মুখ্যমন্ত্রী আপনাকে আমন্ত্রণ করে, আপনি যাবেন? মঞ্চ শেয়ার করবেন? এখন মন্দির তৈরি হোক। আমি শুনলাম একটা দুর্গন্ধ হচ্ছিল নিউ টাউনে, তার জন্য কয়েক একর জায়গা দেখা হয়েছিল। 6 মাস ধরে সেই জায়গাতে মাটি ফেলে তৈরি করা হলো, বিরাট বড় প্যান্ডেল হয়েছিল উদ্বোধনের দিন। আমি রোজ ওখানে মর্নিং ওয়াক করতে যাই। তারপরে যেদিন মর্নিং ওয়াক যেদিন উদ্বোধন হয়ে গেল, পরের দিন জিজ্ঞেস করলাম ভাই এখানে তো হচ্ছে না, কি বলবো না অন্য জায়গায় হচ্ছে মন্দির। কি ব্যাপার না, সেই জমির উপরে কারো জায়গা অবৈধভাবে দখল করা হয়েছে, কারো পয়সা দেওয়া হয়নি, তারা কেস করেছে, স্টে এসে গেছে হাইকোর্ট, সেখানে হলো না। কিন্তু যখন জিত করবই অন্য একটা জায়গায় করা হয়েছে, সে জানি না কমার্শিয়াল জমি কি ব্যাপার, সেখানে রাতারাতি মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়ে গেছে। সেটা আদৌ কি হবে, ওখানে হবে কিনা, খালি নির্বাচন হবে নাকি আর একজন মসজিদ তৈরি করছেন, একজন মন্দির তৈরি করছেন। তো পশ্চিমবাংলার মানুষ এইদিকে তাকাতে রাজি নয়। চাকরি নেই, ব্যবসা নেই, ইন্ডাস্ট্রি নেই, শিক্ষার অবস্থা খারাপ, স্বাস্থ্যের অবস্থা খারাপ, লোক সেই নিয়ে ব্যস্ত, তার জন্য অন্য রাজ্যে যেতে হচ্ছে। তো লোক ওটা জানতে চায়, মসজিদ দেশের অভাব নেই বা মসজিদের দেশের অভাব নেই। কোর্ট প্রশ্ন ধরে আমি জিজ্ঞাসা করছি একটা আপনাকে, সেটা হচ্ছে যে মন্দিরের রাজনীতিতে তৃণমূল কেমন ভাবে ফিরেছে। প্রতিষ্ঠা দিবস আজকে কাজল শেখ নানুরে তিনি উপহার পাচ্ছেন 2.5 কেজি ওজনের রূপোর তলোয়ার। আমরা দেখেছি যে আপনারা বিভিন্ন জায়গায় যখন যান আপনাদের সংঘের বা বিভিন্ন কর্মসূচিতে আপনারা গদা তলোয়ার এই সমস্ত উপহার পেতেন। এখন তৃণমূলের নেতারাও তারা 2.5 কেজি ওজনের রূপোর তলোয়ার উপহার পাচ্ছেন প্রতিষ্ঠা দিবসে। দেখুন, এই একটা পার্টি টিএমসি, সেটা পাখির মধ্যে পড়ে না পশুর মধ্যে পড়ে না জলচরের মধ্যে পড়ে কেউ জানে। আদর্শ কি, নীতি কি, সংবিধান আছে কিনা সেটা কেউ জিজ্ঞাসা করে এখন প্রয়োজন মনে করে না। তো সেই জন্য তারা পরিস্থিতি অনুযায়ী নিজেকে ফাইট করবে। এখন আমরা শুনেছি যে পাহাড়ে যেসব গরু থাকে চামড়ি গাই, বৃষ্টির সময় তার শীতের সময় চুল লম্বা হয়ে যায়, কুকুরদেরও চুল লম্বা লম্বা হয়ে যায়, আবার গরম পড়লে খুলে যায়। তো পরিস্থিতি অনুযায়ী এরা যেখানে ভোট জেতা যাবে আর ক্ষমতা দখল করা যাবে সেটুকুই করেন। ওইসব নিয়ে বেশি চিন্তা করতে নেই। সোনার তলোয়ার, রূপোর তলোয়ার, এটা ওটা, মন্দির মসজিদ সবই সেট হয়ে যাবে এই পার্টিতে, কোনো অসম্ভব বলে কিছু নেই। আপনারই দলের মানে বিরোধী দলনেতা শুভেন্দু বাবুকে যখনই কোনো জায়গায় কর্মসূচি করতে দেখা যায় বারবার বাধাপ্রাপ্ত হয়, হাইকোর্টে যেতে হয়। মানে আপনার বা বিশেষ করে বিরোধী দলনেতার এই সভাগুলোকে রাজ্য সরকার, পুলিশ প্রশাসন, স্পেসিফিক্যালি সরকার ভয় পাচ্ছে না, এটা তো প্রথম থেকেই আছে। বিজেপি যখন থেকে শক্তিশালী হয়েছে এবং সভা করেছে বড়, আর আমাদের সভা তো লক্ষ লক্ষ সংখ্যায় হতো, তো তখন থেকে বাধা দেওয়ার চেষ্টা করেছে। কখনো কখনো আমরা কোর্টে যাই, কিন্তু আমি তো ঘোষণাই করেছিলাম যে আমরা কোর্টে যাব না, সভা করবো, পারলে আটকাও করতাম।
তো এখনো সেই পরিস্থিতি চলছে। টিএমসির কাছে অন্য কোনো রাস্তা নেই গায়ের জোর বা প্রশাসনিক বাধা দেওয়া ছাড়া। আমাদের নেতারা গেলে তারা তো ভয় পাই, সেজন্য আটকাবার চেষ্টা করবে। কিন্তু আগামীকাল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার জিতবে, বাংলা যাত্রা নিয়ে পথে নামছে এবং টানা 1 মাস তিনি এই কর্মসূচি নেবেন। ঠিক আছে, নির্বাচনে দেখুন প্রত্যেক দল তার নিজের মতো করে জনসংপর্কের জন্য প্রোগ্রাম করে। আমাদের পার্টিও করেছে, আগামী দিনেও করবে। করে আসলে দেখতে চাইছি যে সত্যি সত্যি মানুষ কিভাবে নেয় ওনারা। যাত্রা ফাত্রা তো আমাদের দেশের নতুন কিছু নয়। একজন যুবনেতা যাত্রা করে করে কংগ্রেসটাকে প্রায় মাটি চাপা দিয়ে দিয়েছে। এ মাথা ও মাথা যাত্রা করলেন, যেখানে যাত্রা করার দরকার ছিল জম্মু কাশ্মীরে কোনো গেলেন না, বা যেখানে সমস্যাই গেলেন না। আর যেখানে ইলেকশন এক জায়গায় যাত্রা করলেন আরেক জায়গায়, তার রেজাল্ট দেখেছেন আপনারা। মোটামুটি 98% কত ইলেকশন হেরেছেন, রেকর্ডই করে ফেলেছেন। তো এখানে আরো যুবনেতা করছেন যাত্রা, হয়তো উনি প্রথম করছেন জীবনে, উনি অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য যাচ্ছেন। তিনিও কি মাটি চাপা দিয়ে দেবেন? দেখা যায় আজ 26-এ লোকে তার জবাব দেবে। দিলীপদা, আপনি এক সময় বলেছিলেন যে রাজনীতিতে থাকার জন্য পদে থাকা বা দায়িত্বে থাকা প্রয়োজন, সংগঠনে সক্রিয় থাকতে। আজকে আপনার সঙ্গে সমীর ভট্টাচার্য, বিশেষ করে সংগঠনের অমিতাভ চক্রবর্তীর যে আলোচনা হলো, তাতে পদ বা দায়িত্ব নিয়ে কোনো আলোচনা হয়েছে? না, পদ দায়িত্ব বোধহয় এনাদের এর মধ্যে নাই, সেই জন্য হয়নি। কিন্তু পশ্চিমবঙ্গের কাজ, এখানকার নির্বাচন জেতা, এটাই আমাদের কাছে মুখ্য বিষয় এখন নির্বাচনের সময়, সেই বিষয় নিয়ে আলোচনা। দিলীপদা, দলের মধ্যে দ্বন্দ্ব, অভ্যন্তরীণ দ্বন্দ্ব, দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে কি আবার আগের মতোই দিলীপ ঘোষকে তৃণমূলকে মুখ সমেত করে তোলার জন্য একই ভূমিকা দেখা যাবে? দেখে কি মনে হচ্ছে? আসুক নির্বাচন, যেমন যুদ্ধ হবে তেমন হাতিয়ার লাগবে। সেটা একটা যুদ্ধের পদ্ধতিও পাঠিয়ে পাকিস্তানে আমরা পা রাখলাম না, কিন্তু এয়ারপোর্টই গুঁড়িয়ে দিলাম, হ্যাঁ, আর যুদ্ধ জাহাজ গুঁড়িয়ে দিলাম, তো ক্যাম্প গুঁড়িয়ে দিলাম। যুদ্ধ তো অনেক প্রকার হয়, আর প্রত্যেকবার স্ট্র্যাটেজিও আলাদা হয়। দিলীপদা, আপনার সমর্থকদের কাছে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসছে যে মুখ্যমন্ত্রী পদে কি দিলীপ ঘোষকে বসানো হবে বা 70 থেকে 177 হবে? ইলেকশন আসুক, তারপরে মুখ্যমন্ত্রী হবে। নিঃসন্দেহে আমি বলবো যে বিজেপির মুখ্যমন্ত্রী হবে, সে যেন সবাইকে লড়াই করতে হবে। ঠিক আছে, রাস্তায় মারামারি হবে, তাই এখানে কি আওয়াজ আছে? মাইকের আওয়াজ আগের মতোই আছে। মাইকের আওয়াজ আছে রে? লাগবে না। দীর্ঘদিন পর বলুন। দীর্ঘদিন পর এলেন, সমীক্ষার সঙ্গে বসলেন, সাংগঠনিক বৈঠক, গতকাল অমিত শাহের সঙ্গেও বৈঠকে ছিলেন। হ্যাঁ, তো আমাকে গতকাল ডাকা হয়েছিল সাংগঠনিক বৈঠক, নির্বাচনী প্রস্তুতি মাননীয় অমিত শাহ ছিলেন। তিনি আমাকে বলে গেছেন লাগতে হবে, মাননীয় রাষ্ট্রীয় সভাপতির ইচ্ছা ছিল। আজকে এলাম আমার সঙ্গে কথা বলতে, অনেক কমিটিগুলো তৈরি হয়েছে, আমি তো জানি না, সে ব্যাপারে একটু কথাবার্তা বললাম। আর ওনার কি ইচ্ছা আছে আমাকে নিয়ে সেটাও জানতে চাইলাম। আর কিছু পরিস্থিতি নিয়ে আলোচনা হলো, কোন জেলায় কি আছে, আগামী দিনে কাজের যে প্ল্যানিং হবে সেটা উনি যেরকম বললেন আর সেভাবেই হবে। নির্দিষ্ট কোনো দায়িত্ব আপনাকে দেওয়া? কাজের দায়িত্ব এখন কিছু হয়নি, আগামী দিনে হয়তো আরো স্টেট কমিটি হয়নি, হয়ে গেলে আমার মনে হয় কাজ যে এগিয়ে যাবে, তখন নির্বাচনের বিভিন্ন রকম কমিটি হবে। আমি জানি না, আমি বলেছি আমি পুরো সময় আছি এখন। রাজনীতির সভাপতি বলছেন দিলীপ ঘোষ চিরকালই ছিলেন, আছেন, থাকবেন। মাঠ জুড়ে খেলানো হবে দিলীপ ঘোষকে, মাঠ জুড়ে খেলার জন্য প্রস্তুত দিলীপ ঘোষ। এবং আপনি রণকৌশল তৈরি করছিলেন, রূপরেখা তৈরি করছিলেন। আপনারা জানেন আমি প্রায় 6 বছর রাজ্য সভাপতি ছিলাম, তারপরে কেন্দ্রীয় দায়িত্বে ছিলাম, তখন কাজ করেছি। আর পার্টি যেরকম চাইবে সেরকমই হয়, একটা টিম থাকে, তারা বসে প্ল্যানিং করেন, সবার জন্য কাজ ঠিক করেন। তো আমি সেভাবেই আজকেও রাজ্য সভাপতিকে বললাম যে আপনি যেরকম বললেন আমি আপনার জন্য সবসময় থাকবো। না, এই কদিন ইনঅ্যাক্টিভ কেন ছিলেন সেই প্রশ্নের উত্তরে রাজ্য সভাপতি বলছেন, না আমাদের প্রশ্ন বলছেন যে এতদিন দিলীপদা বাড়িতে রূপরেখা তৈরি করছিলেন, ব্লুপ্রিন্ট তৈরি করছেন এতদিন, কিভাবে লড়াই করবেন। তারপরে সঠিক সময় ময়দানে নামলেন আপনি, এটাই সময় ছিল, আসল সময়। অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্রাইটেরিয়া দিবে। এই ধারণা পার্টির যখন প্রয়োজন আছে তখন 13 তারিখে আপনি সমীক্ষা একসঙ্গে দুর্গাপুরে সভা করছেন। দুর্গাপুরের এমএলএ লক্ষণ ঘড়াই কালকে এসেছিলেন, তিনি বলেছিলেন যে আমার ওখানে একটা সভা করতে হবে, তো মাননীয় শ্রমিকদা তাকে সময় দিয়েছেন। তো উনি আমাকে বললেন যে আপনিও থাকুন সঙ্গে, হয়তো আমি তার সঙ্গে থাকবো সেদিন। মাঠ জুড়ে তো খেলবেন, নির্দিষ্ট করে কিছু দায়িত্ব আপনার না, কাছে এখন আছে? নির্দিষ্ট নেই।
প্ল্যানিং হচ্ছে। আগে তো সভা সমিতি হবে, কারণ কি আমাদের এখানে পরীক্ষার জন্য মাইক বন্ধ হয়ে যায়, তো প্রায় ফেব্রুয়ারি মাসটা 1 থেকে 23 অব্দি পুরো বন্ধই থাকবে সভা। সেই জন্য প্রাথমিকভাবে কিছু সভা তো জানুয়ারিতে করে নিতেই হবে, নির্বাচনের একটা প্রস্তুতি হিসাবে হাওয়া তোলার ব্যাপার আছে। তো সভাপতি আছেন, আমাদের বিরোধী নেতা আছেন, প্রাক্তন সভাপতি মন্ত্রী সুকান্ত আছেন, তার মধ্যে আমাকে উনি যুক্ত করেন, আমি সঙ্গে থাকবো। দিলীপ দা, যারা এতদিন ধরে বলছো দিলীপ ঘোষ তৃণমূলে যাবেন, তাদেরকে কি উত্তর আজকের দিনে? নতুন কল্পনা করে একটা কিছু বলুন, আমি আর কি বলবো। দাদা, আপনি আপনার তরফে কোনো কিছু না, এই ব্যাপারে কারণ আমি আপনার কিছু- দীর্ঘ অভিজ্ঞতা এবং 6 বছর আপনি রাজ্য সভাপতিও ছিলেন, কিভাবে লড়াই করবেন, আপনার কি কি শুনলেন আর কি? হ্যাঁ, সেই ব্যাপারে বর্তমান মন্ত্রী আছেন, সব মিলিয়ে কাজ হবে, তার জন্য কেন্দ্রীয় নেতারা আসছেন, এখানকার যে টিম আছে তারা অবশ্যই প্ল্যানিং করছেন। আমিও সেই টিমের মধ্যেই থাকবো, আর যখন যখন যেরকম কাজের গতি প্রগতি হবে আর আমাকে যা বলা হবে আমি সেটাই করবো। এছাড়া 2026 থেকে আপনি প্রার্থী হিসেবে দেখতে পাবো? সেটাও পার্টি ঠিক করবে, যদি বলে আমি প্রার্থী হবো, কারণ এর আগে 3 বার হয়েছে। দিলীপ দা, বারবার শোনা হয়েছে যে নব্য এবং আদি নব্য দ্বন্দ্বে বিজেপি বিশ্বাস করে না। আজকেও আপনার মুখে আদি এবং নব্য দ্বন্দ্ব উঠে এলো, মানে কথা উঠে দ্বন্দ্বের এলো। প্রশ্ন নাই, পার্টি চলতে থাকলে লোক আসতে থাকবে, চলেও যায় কিছু কিছু লোক, এটা আমরা দেখছি। পশ্চিমবাংলায় একটু বোধহয় বেশি হয়, ইলেকশন এলে একটু এই ধরনের অদলা বদলি বেশি হয়। যেমন কিছুদিন আগে IPL এর টিম নতুন করে তৈরি হলো, মাইনাস প্লাস হয়, তো রাজনীতিও তাই হয়। সে নতুন লোক এলে কি হয়, তাকে এই পার্টির কালচার শিখতে হয়, সংস্কৃতি, কার্যপদ্ধতি। তো প্রত্যেক পার্টির কিছু আলাদা থাকে, তাদেরকে সম্পৃক্ত করে এগোতে হয় ধীরে ধীরে। সেই জায়গায় কি কোনো একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছিল? এই নতুন যারা এসেছেন তারা দিলীপ ঘোষকে বুঝতে একটু অসুবিধা হচ্ছিল, যে কারণে একটা দ্বন্দ্ব আমার মনে হয় না সেরকম। পার্টি আমাকে বুঝলেই হলো, আমাকে বুঝতে পারছে না পারছে, কাউকে বোঝাবার দায়িত্ব আমার নেই। যে যেমন করে বোঝে, সব জিনিস তো একরকম বোঝে না সবাই। দিলীপ দা, রণকৌশল তৈরির জন্য আমরা জানি যে প্রাক্তন সভাপতি হিসেবে রাহুল সিনহা, সুকান্ত মজুমদার তারা নিয়মিত পার্টি অফিসে আসেন। সেই জায়গাটা কোন একটা কারণে গত কয়েক মাস আপনাকে এই রাজ্য দপ্তরের সেবায় দেখা যায়নি। আপনি পার্টি অফিসে এলে রণকৌশল করে সবাই, এমন হয় চাও খাই কেউ। আমি তো আপনারা জানেন যে আমি এই ধরনের মিটিং এ কম থাকি, আগেও থাকতাম, আমাদের টিম ছিল, তখন সুব্রত চ্যাটার্জি ছিলেন, এর আগে ইলেকশন তারা প্ল্যানিং করতেন, আমার সহায়তা থাকতো, আমার মতামত দিতেন। আমি মাঠে ঘাটে লড়াই করেছি, সাধারণ মানুষের মধ্যে গেছি, যেখানে বিজেপির কোনো ঝান্ডা ছিল না সেখানে গেছি, যেখানে বিজেপিকে ঢুকতে দেওয়া হতো না সেখানে গেছি, আর এইভাবে পার্টির বিস্তার হয়েছে। তো দুটোই চলবে। আমাদের পার্টির এখন অনেক অভিজ্ঞ নেতা আছেন যারা রণকৌশল তৈরি করতে পারেন, অনেকে রাজনীতি করছেন, তারা সবাই মিলে করবেন। দাদা, আপনি যখন রণকৌশল তৈরি করছিলেন এবং এখন পার্টি যে অবস্থা দাঁড়িয়ে আছে, কোন অবস্থা দাঁড়িয়ে আছে, মানে পার্টির অবস্থা? আগে যে পার্টির কোলেবর বেড়েছে, অনেক লোক বেড়েছে, হয়তো মাঝখানে রেজাল্ট কিছু বিষয়ে, গত নির্বাচনে লোকসভাতে আমাদের রেজাল্ট ভালো হয়নি, 8টা সিট হারিয়েছি আমরা, সেই জন্য অনেকে ভাবছি বিজেপি কি হয়ে গেল। বাকি পার্টিগুলো দেখো না, মমতা ব্যানার্জি আর কি ক্ষমতায় আছে, তিনি কত বছর ধরে লড়াই করতে করতে জিতেছেন, কোথায় ছিল তিনি? তো বিরোধী দলের এতগুলো সিটই পাননি, ক্ষমতায় আছেন। তো হয় পরিস্থিতির কারণে, বিভিন্ন কারণে এখন সারা ভারতবর্ষে বিজেপি আছে, বিভিন্ন পরিস্থিতি জেতার অভিজ্ঞতা আছে, আর সেই কেন্দ্রীয় নেতারা এখানেও নির্বাচন পরিচালনা করবেন আমাদের সামনে থেকে। তো সেই জন্য লড়াইটা এবার একটু অন্য আঙ্গিকতে হবে। দিলীপ দা, যেভাবে শ্রমিক ভট্টাচার্য আপনাকে দুর্গাপুরের মিটিং এ যেতে বলেছে, শুভেন্দু অধিকারী যদি আপনাকে মিটিং এ ডাকে জনসভায়, আপনি যাবেন? সবাই তাতে যাবো, উনি আমাদের নেতা, সুকান্ত দা আছেন, বা তাদের ছাড়াও আমি একাধিক জায়গায় যাব। কারণ কি, এই যে আমাদের 294টা সিট আছে, সব জায়গায় যদি সব মানুষের কাছে পৌঁছতে হয়, তাহলে আমাদের সবাইকে যেতে হবে। এক জায়গায় 4 জন মিলে সভা করে তো আমরা কভার করতে পারবো না, আর সেই জন্য আমাদেরকে আলাদা আলাদাও সভা করতে হবে, একসঙ্গেও করতে হবে। এটা আগামী দিনে বোঝা যাবে কি হবে। খালি 13 তারিখ না, তার আগে পরেও সভা করতে পারি আমরা একাধিকবার। দিলীপ দা, আপনি বললেন যে দল যদি চায় তাহলে আপনি প্রার্থী হতে প্রস্তুত। আপনি তো খড়গপুরের প্রাক্তন বিধায়ক, যদি খড়গপুর আসনে আপনাকে দল বলে যে লড়াই করার জন্য আপনি প্রস্তুত আছেন? আমি লড়েছি 2 বার, আর দল আমাকে বলেছিল কোথায়, আমি চয়েস বলেছিলাম, জিতেছিলাম। এবারে যদি মনে হয় দল আমাকে লড়ালে দলের লাভ হবে, তো আমাকে যদি বলেন আমি নিশ্চয়ই লড়বো। দিলীপ দা, 8 মাসের এই পিরিয়ডে আমরা দেখলাম যে দলের সাধারণ কর্মীরা, কিছু দলের কর্মীরা যারা আপনার একসময় শক্তি ছিল, তাদের কাছে অনেক জায়গায় আপনাকে বিভিন্ন রকম ভাবে হেনস্থার শিকার হতে হয়েছে, আপনাকে স্লোগান শুনতে হয়েছে, বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। সেই কর্মীদের আজকের দিনে দাঁড়িয়ে কি বলবেন? কারণ তারাই তো আপনার শক্তি। পার্টির দলের কর্মীরা, তারা আমাকে কখনো বিক্ষোভ দেখায়নি।
আমাদের পার্টির কাউকেও দেখায় না। হ্যাঁ, বললাম না, বিশেষ পরিস্থিতিতে কিছু লোক বাইরে থেকে এসেছে, তারা ওই কালচারে বিশ্বাস, গো ব্যাগ, কালো পতাকা, কখন কাকে দেখাতে হয় তারা ভুলে যায়, অভ্যাসটা হয়ে গেছে। সেরকম কিছু লোক করেছে, তো তারা ঠিক করেছে কি ভুল করেছে, তারা কি করে এটা ওদের ব্যাপার। আমার কোনো টিএমসি লোকের আমরা চিরদিন দেখাতো, সেখান থেকে কিছু লোক ঢুকে পড়েছে, তাদের সেই অভ্যাস হয়ে গেছে। তো সেখানে তারা ঠিক করবে বিজেপির কালচার মেনে নেবে, এখানে থাকবে কি থাকবে না, কোথায় যাবে, তাদের সমস্যা। দিলীপ ঘোষের এটা কোনো সমস্যা না। বাংলার বিজেপির রাজনীতিতে আপনাকে যদি আমরা আদি নেতা হিসেবে ধরি, তাহলে অনেক দল বদলে বাংলার বিজেপিতে শীর্ষ ক্ষমতায় থাকা নেতারা আজকের দিনে দাঁড়িয়ে নতুন করে তারা প্রমাণ করার চেষ্টা করছেন যে আমি বিজেপিরই লোক, আমি আপনাদেরই লোক। আমরা বিভিন্ন জায়গায় তাদের বক্তব্য অনন্ত বলে কিছু নয়। আমি 10 বছর আগে এসেছি, কেউ 12 বছর আগে এসছে, কেউ 8 বছর 7 বছর আগে এসছে। কে আদি, কে অনন্ত? আদি তো অনেক, আর আমার চেয়ে অনেক বছর পুরনো। আমাদের মাননীয় শ্রমিক দা আমার চেয়ে অনেক বছর আগে থেকে বিজেপি রয়েছে, তিনি আদি। তো পার্টির পরিস্থিতি অনুযায়ী কাউকে দায়িত্ব দেয়, কিন্তু আমরা সবাই আদলে কর্মী। তো যারা এসছেন তাদেরও দায়িত্ব আছে যে পার্টির সংস্কৃতির সঙ্গে মিলে গিয়ে নিজেকে বিজেপি হিসেবে প্রমাণিত করা ব্যবহারের মাধ্যমে। আর সেটা অনেকেই করেছেন। অনেক লোক এসছে, বিজেপি ছিল কিনা, তো তারা তো বিজেপি, তারাই তো বিজেপি হিসাবে নেতৃত্ব দিচ্ছেন। সিদ্ধান্ত ছিল এটা কি আজকে আপনি যাদের সাথে বৈঠক করলেন, আপনার লোকসভায় আসন বদল, সে আসন বদল একটি ভুল সিদ্ধান্ত ছিল, এটা আপনাকে আপনি একাধিকবার বলেছেন, এটা আজকে তাদেরকে জানিয়েছেন? জানাবার কিছু নেই, আমি কাউকে জানাতে যাইনি। তখন আমার রিয়েকশন বলেছিলাম, আর কি হয়েছিল সেটাও বলেছিলাম। তো সেজন্য পার্টি হয়তো জানে, রিয়েলাইজ করেছে। দাদা, যদি আপনাকে 2026-এ প্রার্থী করা হয় আর আপনার পছন্দ মতো জায়গায় যদি না প্রার্থী করা, তাহলে কি আপনি লড়বেন? পার্টি কি বলে, দিলীপ দা, মাসির গোপ বেরোলে মেসো বললো কি মাসির গোপ বেরোলো, আপনি গোপ বেরো। দিলীপ দা, এই 8 মাসের পেছনে আপনি নির্বাচনের পর বলেছিলেন রাজনীতিতে কাটি লবিবাজি কথাটা বারবার উঠে এসেছে। আজকের দিনে দাঁড়িয়ে আপনি কি বিশ্বাস করছেন এই কথাটা? আবার কার্তিক রাজনীতি চলে না, পাশে যে ক্ষমতায় আছে পার্টি, তাকে দেখুন না, 2 মহামন্ত্রীর কি ঝগড়া, তাদের ডায়লগ শুনেন কি বলেছে। আমাদের পার্টিতে সেই অবস্থা যায় না, তাই তো মারপ্যাচ হবেই। দাদা, দিলীপ ঘোষকে ঘিরে এতদিন ধরে যে সমস্ত ইস্যুগুলো নিয়ে ঘরে বাইরে তর্ক বিতর্ক, আজকে সমীর ভট্টাচার্য বলছেন সেই চ্যাপ্টার ক্লোজ। দিলীপ ঘোষ কি বলছেন? ঠিক আছে, প্রেসিডেন্ট কথাই আমাদের পার্টিতে শেষ কথা। উনি যেটা বলেন ক্লোজ তো ক্লোজ, তারা মেনে দিলাম আমরা, বাস। যেভাবে কাজ করছে বঙ্গ বিজেপি, তাতে কোথাও একটা ছন্দ বদলানো দরকার। আপনি এসআইআর কাজ যেটা পার্টির কাজ ছিল সেটা প্রায় হয়ে গেছে, এখন বিরোধীরা করছেন। কিন্তু যেটা আমরা বলেছিলাম যে প্রায় 1.5 কোটির কাছাকাছি ভুয়ো ভোটার আছে, নাম বাদ যাবে, সেটা প্রায় কাছাকাছি 58-59 লক্ষ তো প্রথমেই ফর্মই ফেরত আসে, নাম বাদ যাবে। এরপরে যে ফর্মগুলো এসেছে, একাধিক জায়গায় নাম ডাকছি, জিজ্ঞেস করছে আপনি কোথায় ভোটার থাকবেন, কারো কাছে এসএমএস মেসেজও আসছে যে প্রায় 1.38 লক্ষ আরো নাম এরকম এসেছে যাদেরকে ডাকা আর বাড়তেও পারে। তো আমার মনে হয় সেখান থেকে কিছু ছাঁট বেরোবে। তো আমাদের বক্তব্যের দিকেই যাচ্ছে পরিস্থিতি। এখন টিএমসি যে বলছিল কি হলো, কিছুই তো হলো না, কি হলো বোঝা যাচ্ছে না। তাদের মহামন্ত্রী দিল্লিতে দাঁড়িয়ে রাজপথে যেমন চিৎকার করছিলেন কালকে, বোঝা যাচ্ছে আগুন লেগেছে। মমতা ব্যানার্জি এখনো চিৎকার করছেন সকাল বিকাল, এই করে দেবো তাই করে দেবো, দেখে নেবো। কেন? ঠান্ডা মাথায় বসুন না, ঠান্ডা ঠান্ডা কুল কুল। আমি তো বলছি টিএমসিকে এইভাবে দেখতে চাই আমরা, কিন্তু সম্ভব নাই, কারণ আগুন লেগে গেছে। এই যে 1.5 কোটি নাম যদি বাইনাস হয়, তো টিএমসি থাকবে কোথায়? আর এটা সত্য কথা, তথ্যই তার প্রমাণ দিচ্ছে। সামগ্রিকভাবে কর্মীদের কি বার্তা দেবেন? বিজেপি কর্মীদের কি বার্তা দেবেন? সামগ্রিকভাবে যা পরিস্থিতি, বিজেপির কর্মীরা যে লড়াই করে পার্টিকে এত এগিয়ে নিয়ে এসছেন, সেটাকে মানুষ স্বীকৃতি দিয়েছে। আগামী নির্বাচনে তাদের কাজের ফল করবে, তারা যে উৎসাহে কাজ করছেন সেটাই। দিলীপ দা, আপনাদের ইডিওলজি বা আপনার দলের যে রাজনৈতিক আন্দোলন, তার জন্যই আজ তৃণমূল কংগ্রেস মন্দিরের রাজনীতিতে ফিরতে বাধ্য হয়েছে। এরপরে যদি কোনো বড় মন্দিরের উদ্বোধনে মুখ্যমন্ত্রী আপনাকে আমন্ত্রণ করে, আপনি যাবেন, মঞ্চ শেয়ার করবেন? এখন মন্দির তৈরি হোক। আমি শুনলাম একটা দুর্গন্ধ হচ্ছিল নিউ টাউনে, তার জন্য কয়েক একর জায়গা দেখা হয়েছিল। 6 মাস ধরে সেই জায়গাতে মাটি ফেলে তৈরি করা হলো, বিরাট বড় প্যান্ডেল হয়েছিল উদ্বোধনের দিন। আমি রোজ ওখানে মর্নিং ওয়াক করতে যাই। তারপরে যেদিন মর্নিং ওয়াক, যেদিন উদ্বোধন হয়ে গেল, পরের দিন জিজ্ঞেস করলাম ভাই এখানে তো হচ্ছে না, কি হলো না অন্য জায়গায় হচ্ছে মন্দির, কি ব্যাপার? না সেই জমির উপরে কারো জায়গা অবৈধভাবে দখল করা হয়েছে, কারো পয়সা দেওয়া হয়নি, তারা কেস করেছে, স্টে এসে গেছে হাইকোর্ট, সেখানে হলো না। কিন্তু যখন জিত করবই, অন্য একটা জায়গায় করা হয়েছে, সে জানে না কমার্শিয়াল জমি কি ব্যাপার, সেখানে
রাতারাতি মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়ে গেছে, সেটা আদৌ কি হবে, ওখানে হবে কিনা, খালি নির্বাচন হবে নাকি আর একজন মসজিদ তৈরি করছেন, একজন মন্দির তৈরি করছেন। তো পশ্চিমবাংলার মানুষ এইদিকে তাকাতে রাজি নয়। চাকরি নেই, ব্যবসা নেই, ইন্ডাস্ট্রি নেই, শিক্ষা ব্যবস্থা খারাপ, স্বাস্থ্য ব্যবস্থা খারাপ, লোক সেই নিয়ে ব্যস্ত, তার জন্য অন্য রাজ্যে যেতে হচ্ছে। তো লোক ওটা জানতে চায়, মন্দির দেশের অভাব নেই বা মসজিদের দেশের অভাব নেই। কোর্ট প্রশ্ন ধরে আমি জিজ্ঞাসা করছি একটা আপনাকে, সেটা হচ্ছে যে মন্দিরের রাজনীতিতে তৃণমূল কেমন ভাবে ফিরেছে। আজকে প্রতিষ্ঠা দিবস, আজকে কাজল শেখ নানুরে তিনি উপহার পাচ্ছেন 2.5 কেজি ওজনের রূপোর তলোয়ার। আমরা দেখেছি যে আপনারা বিভিন্ন জায়গায় যখন যান আপনাদের সঙ্গে বা বিভিন্ন কর্মসূচিতে আপনারা গদা, তলোয়ার এই সমস্ত উপহার পেতেন। এখন তৃণমূলের নেতারাও তারা 2.5 কেজি ওজনের রূপোর তলোয়ার উপহার পাচ্ছেন প্রতিষ্ঠা দিবসে। দেখুন, এই একটা পার্টি টিএমসি, সেটা পাখির মধ্যে পড়ে না পশুর মধ্যে পড়ে না জলচরের মধ্যে পড়ে কেউ জানে। আদর্শ কি, নীতি কি, সংবিধান আছে কিনা সেটা কেউ জিজ্ঞাসা করে এখন প্রয়োজন মনে করে না। তো সেই জন্য তারা পরিস্থিতি অনুযায়ী নিজেকে ফাইট করে। এখন আমরা শুনেছি যে পাহাড়ে যেসব গরু থাকে, চামড়ি গাই, বৃষ্টির সময় তার শীতের সময় চুল লম্বা হয়ে যায়, কুকুরদেরও চুল লম্বা হয়ে যায়, আবার গরম পড়লে খুলে যায়। তো পরিস্থিতি অনুযায়ী এরা যেখানে ভোট জেতা যাবে আর ক্ষমতা দখল করা যাবে সেটুকুই করেন। ওইসব নিয়ে বেশি চিন্তা করতে নেই। সোনার তলোয়ার, রূপোর তলোয়ার, এটা ওটা, মন্দির মসজিদ সবই সেট হয়ে যাবে এই পার্টিতে, কোনো অসম্ভব বলে কিছু না। দাদা এই আপনারই দলের মানে বিরোধী দলনেতা শুভেন্দু বাবুকে যখনই কোনো জায়গায় কর্মসূচি করতে দেখা যায় বারবার বাধাপ্রাপ্ত হয়, হাইকোর্টে যেতে হয়। মানে আপনার বা বিশেষ করে বিরোধী দলনেতার এই সভাগুলোকে রাজ্য সরকার, পুলিশ প্রশাসন, স্পেসিফিক্যালি সরকার ভয় পাচ্ছে। না, এটা তো প্রথম থেকেই আছে। বিজেপি যখন থেকে শক্তিশালী হয়েছে এবং সভা করেছে বড় বড়, আর আমাদের সভা তো লক্ষ লক্ষ সংখ্যায় হতো, তো তখন থেকে বাধা দেওয়ার চেষ্টা করেছে। কখনো কখনো আমরা কোর্টে যাই, কিন্তু আমি তো ঘোষণাই করেছিলাম যে আমরা কোর্টে যাব না, সভা করবো, পারলে আটকাও করতাম। তো এখনো সেই পরিস্থিতি চলছে। টিএমসির কাছে অন্য কোনো রাস্তা নেই গায়ের জোর বা প্রশাসনিক বাধা দেওয়া ছাড়া। আমাদের নেতারা গেলে তারা তো ভয় পাই, সে আটকাবার চেষ্টা করবে। কিন্তু আগামীকাল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার জিতবে বাংলা যাত্রা নিয়ে পথে নামছে এবং টানা 1 মাস তিনি এই কর্মসূচি নেবেন। ঠিক আছে, নির্বাচনে দেখুন প্রত্যেক দল তার নিজের মতো করে জনসম্পর্কের জন্য প্রোগ্রাম করে। আমাদের পার্টিও করেছে, আগামী দিনেও করবে। করে আসলে দেখতে চাইছি যে সত্যি সত্যি মানুষ কিভাবে নেয় মনে। যাত্রা ফাত্রা তো আমাদের দেশে নতুন কিছু নয়। একজন যুবনেতা যাত্রা করে করে কংগ্রেসটাকে প্রায় মাটি চাপা দিয়ে দিয়েছে। এ মাথা ও মাথা যাত্রা করলেন, যেখানে যাত্রা করার দরকার ছিল জম্মু কাশ্মীরে কোনো গেলেন না, বা যেখানে সমস্যায় গেলেন না, আর যেখানে ইলেকশন এক জায়গায় যাত্রা করলেন আরেক জায়গায়। তার রেজাল্ট দেখেছেন আপনারা, মোটামুটি 98% কত ইলেকশন হেরেছেন, রেকর্ডই করে ফেলেছেন। তো এখানে আরো যুবনেতা করছেন যাত্রা, হয়তো উনি প্রথম করছেন জীবনে, উনি অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য। তিনিও কি মাটি চাপা দিয়ে দেবেন? দেখা যায় আজ 26-এ লোকে তার জবাব দেবে। আপনি এক সময় বলেছিলেন যে রাজনীতিতে থাকার জন্য পদে থাকা বা দায়িত্বে থাকা প্রয়োজন, সংগঠনের সক্রিয় থাকতে। আজকে আপনার সঙ্গে তুমি ভট্টাচার্য, বিশেষ করে সংগঠনের অমিতাভ চক্রবর্তীর যে আলোচনা হলো, তাতে পদ বা দায়িত্ব নিয়ে কোনো আলোচনা হয়েছে? না, পদ দায়িত্ব বোধহয় এনাদের ইফতারের মধ্যে নাই, সে জন্য হয়নি। কিন্তু পশ্চিমবঙ্গের কাজ, এখানকার নির্বাচন জেতা, এটাই আমাদের একটি মুখ্য বিষয় এখন নির্বাচনের সময়, সেই বিষয় নিয়ে আলোচনা। দিলীপদা, দলের মধ্যে দ্বন্দ্ব, অভ্যন্তরীণ দ্বন্দ্ব, দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে কি আবার আগের মতোই দিলীপ ঘোষকে তৃণমূলকে মূল সমেত করে তোলার জন্য একই ভূমিকা দেখা যাবে? দেখে কি মনে হচ্ছে? আসুক নির্বাচন, যেমন যুদ্ধ হবে তেমন হাতিয়ার লাগবে। সেটা একটা যুদ্ধের পদ্ধতিও পাঠিয়ে পাকিস্তানে আমরা পা রাখলাম না, কিন্তু এয়ারপোর্টই গুঁড়িয়ে দিলাম, হ্যাঁ, আর যুদ্ধ জাহাজ গুঁড়িয়ে দিলাম, তো ক্যাম্প গুঁড়িয়ে দিলাম। যুদ্ধ তো অনেক প্রকার হয়, আর প্রত্যেকবার স্ট্র্যাটেজিও আলাদা হয়। দিলীপদা, আপনার সমর্থকদের কাছে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসছে যে মুখ্যমন্ত্রী পদে কি দিলীপ ঘোষকে বসানো হবে বা 70 থেকে 177 হবে? ইলেকশন আসুক, তারপরে মুখ্যমন্ত্রী হবে। নিঃসন্দেহে আমি বলবো যে বিজেপির মুখ্যমন্ত্রী হবে, সে যেন সবাইকে লড়াই করতে হবে। ঠিক আছে।